সমস্যাটা হচ্ছে রেড করে যখন কিছু পাইনি, সার্চ করে যখন কিছু পাইনি, তখন আইটির অফিসাররা বলেছে যে আমরা ট্রায়াল রান করতে দেবো। এই অধিকারটা ওদের নেই। আমরা তার বেসিসে কমপ্লেনটা করেছি। আইটি সার্চ করুক, আইটি তো সারা বছর সার্চ করছে, তাদের কারোর কোনো আপত্তি নেই। ইনকাম ট্যাক্স, ইডি, সিবিআই তো রোজই রেড করছে, কিন্তু সার্চ করে সারা হেলিকপ্টার যখন তন্ন তন্ন করে খুঁজে, সবার ব্যাগ, হেলিকপ্টারের সিট সব খুঁজেছে, যখন কিছু পায়নি, এমনকি 10 পয়সা রিকভারি হয়নি, তখন বলেছে আমরা উঠতে দেবো না, ট্রায়াল রান করতে দেবো না। এই অধিকারটা আইটি অফিসিয়ালদের নেই। দে আর এক্সিডিং দেয়ার ব্রিফ। আমাদের অভিযোগটা সেখানে যে আপনি যাবেন, আপনি সার্ভে করবেন, আর এই যে সিসিটিভি ক্যামেরা, এ তো এয়ারপোর্ট অথরিটির আন্ডারে আসে, ওরা রিলিজ করে দেখাক না পুরো সার্চ সিয়ারটা কীভাবে করেছে। এমনকি আমার সিকিউরিটি থেকে একজন রেকর্ড করেছিল, তাকেও ধমকে চমকে তার ফোন ছিনিয়ে নিয়ে ওই ভিডিওটা ডিলিট করেছে। এই যে ইন্টিমিডেশন, এটা ক্রিমিনাল অফেন্স। আপনি আপনার কাজ করবেন, আপনি ইন্টিমিডেট করতে পারেন না, আপনার অধিকার নেই। সুতরাং আমরা ইলেকশন কমিশনকেও কমপ্লেন করেছি এবং আমরা আইনত এটা টেক আপ করব। এই তো নর্মাল প্র্যাকটিস হয়ে গেছে, বিজেপির কোনো নেতার ফক্কারে হয় না। এবং দুদিন আগে আপনারা দেখেছেন জলপাইগুড়িতে মাল যাওয়ার পথে বিজেপির এক নেতার গাড়ি থেকে প্রায় 10 লাখ টাকা উদ্ধার হয়েছে। তখন ইলেকশন কমিশনের কোনো হেলদোল নেই। এনআইএর যে এসপি, আমরা এতদিন ধরে দাবি করেছি, আমরা আগামী কাল বা পরশুর মধ্যে হাইকোর্ট মুভ করছি, যেখানে যদি প্রয়োজন হয় সিসিটিভি ফুটেজ হাইকোর্টে জমা দেওয়া হবে। কিন্তু এই যে অভিযোগটা করার পর কোনোরকম কোনো অ্যাকশন নেওয়া হয়নি। আর রোজ রাজ্য পুলিশ প্রশাসন একটা করে অফিসার চেঞ্জ, যে পুরো মেদিনীপুর আপনি ডিএম চেঞ্জ করে দিয়েছেন, রাজ্য পুলিশের ডিজি চেঞ্জ করে দিয়েছেন, রোজ কোনো না কোনো অফিসার চেঞ্জ, কার কোনো প্রমাণ নেই, খালি বিজেপির অভিযোগের ভিত্তিতে। এটা দুর্ভাগ্যজনক। এই যে একতরফা ইলেকশন কমিশন ভারতীয় জনতা পার্টির তল্পিবাহক হিসেবে কাজ করছে, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। কিন্তু তাদের যত শক্তি আছে তারা প্রয়োগ করুক। যা পরিণতি 2021-এ হয়েছিল তার থেকেও খারাপ পরিণতি হবে। আমি আবার অন রেকর্ড ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলে গেলাম। ওনার টুইটটা পড়ুন। আপনি প্রশ্ন করছেন তো, আপনি টুইটটা পড়ুন এবং যে নোটিফিকেশনটা ইস্যু করেছে সেই নোটিফিকেশনটা পড়ুন। নোটিফিকেশনটা কি বলা রয়েছে? আপনারা সাংবাদিক হিসেবে কাজ করেন, আপনারা ব্লাইন্ডলি দেখেন কি টুইট করছে। আরে নোটিফিকেশনটা কি বলা আছে? এক্সিস্টিং রেট হিসেবে ড্যামেজ দেওয়া যেতে পারে। হোয়াট ইজ দ্য এক্সিস্টিং রেট? 5,000, 20,000। আমি বারবার বলেছি যে ইলেকশন কমিশন আমাদের নতুন কনস্ট্রাকশন করতে দেওয়ার পারমিশন দিচ্ছে না, সেটা চিঠিতে নেই। রাজভবনে যেটা বলেছি, ডেলিগেশন পার্টি আমরা গেছি, ইলেকশন কমিশনকে কমপ্লেন করেছি। ইলেকশন কমিশনের থেকে যে অ্যাপ্রুভালটা দেওয়া হয়েছে, আমি রাজভবনের বাইরে থেকে দাঁড়িয়ে 8 তারিখ কী বলেছি, 9 তারিখ কী বলেছিলাম, যে নতুন কনস্ট্রাকশন করার, নতুন বাড়ি নির্মাণের ক্ষেত্রে পারমিশন দেয়নি, ক্ষতিপূরণের ক্ষেত্রে দিয়েছে। তাই তো টুইট করেছি। আপনাদের স্বভাব হয়ে গেছে যে টুইটের বেসিসে প্রশ্ন করা। আরে যে করছে সে ভুল টুইট করছে, তাকে আগে প্রশ্ন করুন। আমি আপনার প্রশ্নের উত্তর এখানে দাঁড়িয়ে দিচ্ছি, কিন্তু যে টুইট করছে তার তো কোনো ধারণাই নেই কি টুইট করছে, খালি বলতে হবে বলে বলছি। এই যে বিজেপির নেতারা দাবি করতো বাড়ির টাকা পাঠিয়ে দিয়েছি, আজকে 31 দিন হয়ে গেছে, 1 মাস 1 দিন। ভারতবর্ষের কোনো বিজেপির নেতা, রাজ্য বিজেপির নেতা, কেন্দ্র বিজেপির নেতা, সর্বভারতীয় সভাপতি, কেন্দ্রীয় মন্ত্রী যতবার এসছে, আজকেও একজন কেন্দ্রীয় মন্ত্রী এসছে, আপনি শ্বেতপত্র প্রকাশ করুন না ক পয়সা ছেড়েছেন বাংলার জন্য। যদি 1 পয়সা ছেড়েছেন 2021-এর পর, আর আবাস প্লাস তালিকার যার সমীক্ষা 2017 সাল থেকে হয়েছিল, আমি রাজনীতি থেকে চিরতরে বিদায় নিই। আমি তো অন রেকর্ড বলছি, আজকে 31 দিন হয়ে গেল তারা শ্বেতপত্র প্রকাশ করতে পারছেন না। আপনারা সাংবাদিক যারা রয়েছেন, কেউ ওদের জিজ্ঞেস করবেন না যে অভিষেক বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ করছে আপনারা শ্বেতপত্র প্রকাশ করতে পারছেন না কেন। উনি কি টুইট করছেন তার ব্যাখ্যা আমার থেকে 10 বার চাইবে।
এই সাংবাদিকতা চলতে পারে। কি টুইট করেছে আগে দেখুন। ইলেকশন কমিশনের যে নোটিফিকেশনটা উনি অ্যাটাচ করেছে তাতে লেখা রয়েছে যে কম্পেনসেশন অ্যাজ পার এক্সিস্টিং রেট। এক্সিস্টিং রেট কি? যদি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত যারা রয়েছে সেক্ষেত্রে ক্ষতিপূরণ 5,000, আর সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত যারা সেক্ষেত্রে ক্ষতিপূরণ 20,000। তো নতুন বাড়ির ক্ষেত্রে তো আমি 1,20,000 টাকা দিতে চাই, সেখানে 5,000 আর 20,000-এ কী হবে? আমাদের দাবি এই ছিল। তো আমরা যে দাবিটা করেছিলাম সেই দাবিটা মান্যতা রেখে তারা ইলেকশন কমিশনের হয়ে কথা বলতে গিয়ে এটা সেলফ গোল করেছে, আত্মঘাতী। ধন্যবাদ তাদের। আজকের বৈঠক খুব ভালো হয়েছে এবং দুটো যে লোকসভা আসন আমরা কাঁথি থেকে কাউকে ডাকিনি, কেননা মূলত আজকে তমলুকের যে নবগঠিত নির্বাচন কমিটি হয়েছে এবং এই জেলার সাংগঠনিক কমিটিকে নিয়ে বৈঠক ছিল। কয়েকটা জায়গায় যেখানে আমাদের কিছু সমস্যা ছিল ইন্টারনাল, সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আমি প্রত্যেকটা এমএলএর সাথে আলাদা করে কথা বলেছি। পরবর্তীকালে প্রায় 200 জন ছিল, সেখানে বিস্তারিত প্রত্যেকটা ব্লক ধরে ধরে আলোচনা হয়েছে এবং তৃণমূল কংগ্রেস 21-এ এই জেলায় যা ফল করেছিল তার থেকে ভালো ফল। এখানে প্রার্থী বিজেপির অভিজিৎ গঙ্গোপাধ্যায় যিনি কর্মরত অবস্থায় বা এখনো আপনাকে বারবার যত কম কথা বলা যায় ওনাকে নিয়ে তত ভালো। উনি বিচার ব্যবস্থাকে এক্সপোজ করে দিয়ে গেছে। আমরা যে অভিযোগগুলো করতাম অভিজিৎ বাবু সেটা সঠিক প্রমাণ করে দিয়েছে। আমরা থ্যাংক ইউ বলতে পারি। কলকাতা হাইকোর্টের পক্ষপাতদুষ্ট আচরণ নিয়ে যে অভিযোগগুলো আমরা তুলতাম উনি সেটা সঠিক প্রমাণ করে দিয়ে গেছে। উনি এই যে সিবিআইকে নির্দেশ দিয়েছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তালিকায় যুক্ত করো, উনি নিজে অ্যাকসেপ্ট করেছেন যে আই অ্যাপ্রোচ বিজেপি অ্যান্ড বিজেপি অ্যাপ্রোচ মি। মানে বিচারপতির দায়িত্বে থাকাকালীন আমি বিজেপিকে অ্যাপ্রোচ করেছিলাম এবং বিজেপি আমাকে অ্যাপ্রোচ করেছিল, সেই জন্য আমাকে ডেকে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন। আমি আবার বলছি, হেলিকপ্টারে সার্চ নিয়ে সিজার নিয়ে কোনো অসুবিধা নেই, সেটা নির্বাচন কমিশন করতে পারে। আমার আপত্তি হচ্ছে যখন আপনি কিছু পাননি তখন আপনি বলছেন যে আমি হেলিকপ্টারের ট্রায়াল রানের অনুমতি দেবো যতক্ষণ না আমার উপর থেকে ক্লিয়ারেন্স আসে। সে এখতিয়ার ইনকাম ট্যাক্সের নেই, এটা আইনত আমরা টেকাবো করব। ঠিক আছে, থ্যাংক ইউ। কি বলবো? হিন্দি আর হিন্দি ইংলিশ না, বাংলা বলেছে অনেক। চল। এখনই হাঁসফাঁস অবস্থা গরমে। এর মধ্যে যদি 24 ঘন্টার মধ্যেই 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ে তাহলে অন্তত সেই আশঙ্কার কথাই বলছে আবহাওয়া দপ্তর। 4 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। কাল থেকে তাপপ্রবাহের সতর্কতা। শুকনো হাওয়া, যার জন্য গরম অস্বস্তি বাড়বে আরো। এবং পশ্চিমের জেলায় লু পরিস্থিতির আশঙ্কা রয়েছে এবং কলকাতাতেও হিটওয়েভ পরিস্থিতি হতে পারে সপ্তাহের শেষে হিটওয়েভ অবস্থা হতে পারে কলকাতাতেও। আশঙ্কার কথা। কি বলছে হাওয়া অফিস, শুনুন। কিন্তু আমরা দক্ষিণবঙ্গের অনেকগুলি জেলাতে হিটওয়েভ পেতে চলেছি এবং আমরা ওয়ার্নিং দিয়েছি ইয়েলো। তার মানে এই সপ্তাহটা পুরো দক্ষিণবঙ্গে শুষ্ক, কষ্টদায়ক, গরম আবহাওয়া আমরা পেতে চলেছি। উত্তরবঙ্গতে কিন্তু আপনার প্রায় প্রত্যেক দিনই বিভিন্ন জেলাতে থান্ডারস্টর্ম, রেন, লাইটনিং, কোথাও শিলাবৃষ্টিরও সম্ভাবনা আছে। তার মধ্যে দার্জিলিং এবং কালিম্পংয়ে কিন্তু শিলাবৃষ্টিরও সতর্কতা দেওয়া হয়েছে এবং সেখানে কিন্তু গাস্টি উইন্ডের স্পিডটা বেশি, ঝোড়ো হাওয়া, সেটা হচ্ছে 40 to 50 কিলোমিটার পার আওয়ার। উত্তরে শিলাবৃষ্টি, দক্ষিণে তাপপ্রবাহের মতো পরিস্থিতি, হিটওয়েভ আর লু বইবে পশ্চিমে। তো পুরুলিয়া থেকে আমার প্রতিনিধি ইন্দ্রজিৎ রয়েছে, সরাসরি একবার কথা বলি। ইন্দ্রজিৎ, এখনই মোটামুটি মাটি তেতে উঠেছে, বিকেল 5টা, এখনো পর্যন্ত গরম কমার নাম নেই, সূর্য ঢলতে বসেছে, লু হবে বলছে। কি অবস্থা পুরুলিয়ার?
দেখো অতনু, একেবারেই তুমি ঠিকই বলেছো, যে অবস্থা পুরুলিয়ায় তৈরি হয়েছে, সাধারণ মানুষ রাস্তায় বেরোতে পারছে না। বিশেষ করে 11টার থেকে 4টা অবধি মানুষ কার্যত গৃহবন্ধ থাকছে এবং আজকে সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 39 ডিগ্রি হয়েছে। এই তাপমাত্রা আগামী দিনে আরও বাড়বে এবং সকাল থেকে যে তীব্র রোদের দাপট ছিল তাতে রাস্তায় বেরোলে মানুষ অসুস্থ হয়ে পড়ছে। যারা খুব প্রয়োজনে বেরোচ্ছে তারা ছাতা মাথায় করে বেরোচ্ছে, সাদা কাপড় জড়িয়ে বেরোচ্ছে, বাইরে বেরোলে ঘন ঘন পানীয় জল খাচ্ছে। ফলে স্বাভাবিকভাবেই পুরুলিয়ায় বাসিন্দা যারা, তারা এই তীব্র দাবদাহের মধ্যে যারা বাইরে বেরোচ্ছে তাদের সমস্যা হচ্ছে, খুব প্রয়োজন ছাড়া বেরোচ্ছে না। এই আবহাওয়া যেভাবে একেবারে তাপমাত্রা ঊর্ধ্বমুখী, তাতে আগামী দিনে তাপমাত্রা কোথায় গিয়ে দাঁড়াবে তা এখনই বলা সম্ভব না। তবে সাধারণ মানুষের পক্ষে, পুরুলিয়া জেলার বাসীর পক্ষে একেবারেই বাইরে বেরোনো অসম্ভব হয়ে পড়ছে এবং বেলা বাড়লেই যেভাবে রোদের দাপট বা যেভাবে একেবারেই বলা যেতে পারে আগুন ঝরছে এবং সবথেকে বেশি সমস্যায় পড়ছে বয়স্করা এবং শিশুরা। তাদের বেশি সমস্যা হচ্ছে রাস্তায় বেরোলে। এবং যারা বেরোচ্ছে, যেমনটা বললাম, যারা কাজকর্মের জন্য রেগুলার যাদের বেরোতে হয় তাদের সমস্যা হচ্ছে, তারা একেবারেই কাপড় জড়িয়ে বেরোচ্ছে, পানীয় জল খাচ্ছে, বারে বারে জল খাচ্ছে, অসুস্থ হয়ে পড়ছে, কেউ গাছের তলে আশ্রয় নিচ্ছে। ফলে স্বাভাবিকভাবেই জেলা জুড়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাপপ্রবাহের, তা একেবারেই সহ্য করা সম্ভব হচ্ছে না এবং এই তাপমাত্রা আগামী দিনে বাড়বে। তেমনই আবহাওয়া ভালো খবর তো কিছু শোনাচ্ছেই না, বরং আশঙ্কার খবর শোনাচ্ছে, ভয়ের কথা শোনাচ্ছে। লু চলবে পশ্চিমের জেলায়, কিন্তু ভোট বড় বালাই, তার মাঝেই করে যেতে হবে প্রচার। উত্তরে শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে, কিন্তু হাঁসফাঁস দশা ছিল আজকেও। আলিপুর দুয়ারে বিজেপি প্রার্থী মনোজ টিগ্গার হয়ে প্রচারে মিঠুন চক্রবর্তী, মহাগুরু। ওই দেখুন, কিন্তু বারবার রুমাল দিয়ে মুখ মুছছেন। সামলাতে পারছেন না গরমে, অস্বস্তি বাড়ছে, অসুস্থ হয়ে পড়েন। তারপরে তিনি প্রচার ছেড়ে চলে যান। তো এবার কতটা প্রচার করছিলেন, কতটা প্রচার রোড শোয়ে কতক্ষণ ছিলেন এবং কি অবস্থা হয়েছিল, তারপর তাকে কিভাবে কোথায় নিয়ে যাওয়া হলো জানি। রাজকুমার প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। রাজকুমার, আমরা সেই ছবি দেখছিলাম যে মিঠুন চক্রবর্তী তিনি অসুস্থ হয়ে পড়ছেন, তাকে দেখে বোঝা যাচ্ছিল তিনি বারবার মুখ মুছছেন। তারপর কি হলো? দেখো অতনুদা, আজকে কিন্তু এই যে মহাগুরুর কিন্তু মহা রোড শো ছিল। আলিপুরদুয়ারের লোকসভা কেন্দ্রের যে প্রার্থী মনোজ টিগ্গা, তার সমর্থনে এই রোড শো আলিপুরদুয়ার ডিআরএম চৌপতি থেকে বিএফ রোড অর্থাৎ বক্সা ফিডার রোড ধরে আলিপুরদুয়ার চৌপতি পর্যন্ত যাওয়ার কথা ছিল। দুপুর 12টার পরে কিন্তু এই রোড শো শুরু হয়। কিন্তু এই যে দাবদাহ এবং এই যে গরম, হাঁসফাঁস অবস্থা কিন্তু মিঠুন চক্রবর্তীকে আমরা বারবার দেখি যে তিনি ঘাম মুছছেন, জল চাচ্ছেন, এই সমস্ত ঘটে। অর্ধেক পথ যাওয়ার পর অর্থাৎ মাধব মোড় এলাকায় যাওয়ার পর কিন্তু মহাগুরু আর রোড শোতে থাকতে পারেননি। তিনি হুটখোলা জিপ থেকে, হুটখোলা যে গাড়ি সেই গাড়ি থেকে নেমে যান। নেমে তিনি কিন্তু গাড়িতে চড়ে কিন্তু হোটেলে ফিরে যান। এবং তাই নয়, এবং বেশ রাজকুমার সঙ্গে থাকো, তার ঠিক পরের ছবি দেখাই আপনাদের। অসুস্থ হয়ে পড়ে তিনি যখন গাড়ি থেকে নেমে চলে যান, গাড়ি ছেড়ে হাঁটতে শুরু করেন মনোজ টিগ্গা। দেখুন, কিন্তু তীব্র গরম, তার মধ্যে হাঁটছেন, অস্বস্তি তো তারও হচ্ছিল। অস্বস্তি এতটাই যে তিনি বসে পড়লেন রাস্তার পাশে, একটা দোকানের শাটার পড়ে রয়েছে, সেখানে তিনি বসে পড়লেন। এবং দেখুন, তখন ওই প্রচারের যে পতাকা, সেই পতাকা নিয়েই তাকে হাওয়া করা হচ্ছে, অন্তত একটু সুস্থ যাতে তাকে করা যায় সেই চেষ্টা হচ্ছে। তিনি অবশ্য বারবার আশ্বস্ত করার চেষ্টা করছেন যে তিনি সুস্থ রয়েছেন, কিন্তু তাকে দেখে মনে হচ্ছিল না খুব একটা সুস্থ রয়েছেন। রাজকুমার রয়েছেন আমার সঙ্গে। রাজকুমার, কতটা পথ হাঁটলেন মনোজ টিগ্গা ওই গাড়ি ছেড়ে এবং তারপর অসুস্থ হয়ে পড়লেন? একদমই অতনুদা, দেখো তখনও কিন্তু আলিপুরদুয়ার চৌপতিতে অর্থাৎ যে রোড শো এর শেষ প্রান্ত চৌপতিতে প্রায় 2 কিলোমিটার রাস্তা কিন্তু ছিল।
মিছিলে কিন্তু রোড শোয়ে শত শত মানুষ ছিলেন, দলীয় কর্মী সমর্থকরা ছিলেন। এই অবস্থায় যখন মিঠুন চক্রবর্তী মহাগুরু যখন হুটখোলা জিপ থেকে নেমে গেলেন, তখন এই মিছিল কিন্তু আটকানোর আর কোনো উপায় ছিল না। ফলে প্রার্থী মনোজ টিগ্গা নিজেই কিন্তু হাল ধরে পায়ে হেঁটে 2 কিলোমিটার অর্থাৎ আলিপুরদুয়ার চৌপতি পর্যন্ত কিন্তু কোনো ক্রমে অনেক কষ্টে কিন্তু তিনি সেখানে মিছিল নিয়ে যান। মিছিল নিয়ে যাওয়ার পরে আলিপুরদুয়ার চৌপতিতে কিন্তু কিচ্ছু করতে পারেননি মনোজ টিগ্গা। তিনি ধপ করে একেবারে রাস্তার পাশে একটি দোকান, সেখানে শাটার বন্ধ, যে ছবি আমরা দেখাচ্ছি, সেখানে বসে পড়েন। প্রথমে তাকে চেয়ার এনে দেওয়া হয় এবং যে বিজেপির যে দলীয় কর্মী সমর্থকরা ছিল তারা কিন্তু কার্যত দলের যে পতাকা সেটা দিয়ে হাওয়া করতে শুরু করেন। শুধু তাই নয়, যে পিচবোর্ডের যে মোদি লেখা যে প্ল্যাকার্ড ছিল, একেবারে কাহিল হয়ে পড়েছেন রাজকুমার, ঠিকই বলেছো, সেই ছবি দেখছিলাম, একেবারে কাহিল হয়ে পড়েছেন মনোজ টিগ্গা। কিন্তু উপায় যে নেই, ভোট বড় বালাই, এখনো 2 দিন রয়েছে হাতে, প্রচার চালাতে হবে এবং যখন হেভিওয়েট নেতা সঙ্গে রয়েছেন প্রচারের জন্য, তখন তাকে তো থাকতেই হবে প্রচারে। তাছাড়া তিনি নিজে প্রার্থী, নিজেই ভোট চাইছেন। মিঠুনদা ডিআরএম অফিস থেকে চৌকিতের একটু আগ পর্যন্ত করেছেন। একটু ওনার একটু বলতে পারি যে সার্বিক, উনি জানেন যে কিছুদিন আগে অসুস্থ ছিলেন, তাই উনি নেমে গেলেন। আমি পুরোটাই কভার করেছি। উনিও ছোট গাড়ি নিয়ে পুরো চৌপতি অব্দি কভার করেছেন। হয়তো সে ভ্যানে ছিলেন না, কিন্তু ওনার যে ছোট গাড়ি ছিল সেই গাড়ি নিয়ে পুরো চৌপতি অব্দি উনি কভার করেছেন। আমরা আপনাদের সরস্বতী পাখিরার কথা বলেছিলাম, যে সরস্বতী পাখিরা নন্দীগ্রামে থাকেন, তিনি তার বার্ধক্য ভাতা পান না, বরং তার টাকা ঢুকে যায় অন্য অ্যাকাউন্টে। কিন্তু সরস্বতী পাখিরা তার সেই বার্ধক্য ভাতার টাকা এবার পেলেন। কোন জাদু বলে, কি সেই ম্যাজিক, জানবো। সুজিত প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন সরাসরি, সুজিতের সঙ্গে কথা বলবো। সুজিত রয়েছেন আমার সঙ্গে, সুজিতের সঙ্গে কথা বলবো। আপনাদের জানাই, সরস্বতী পাখিরার খবর নিউজ 18 বাংলা দেখিয়েছিল, জানিয়েছিল সরস্বতী পাখিরা কি অবস্থায় রয়েছেন, কেন তিনি টাকা পাচ্ছেন না, প্রশ্ন তুলেছিলাম আমরা। সুজিত রয়েছেন আমার সঙ্গে, সুজিতের সঙ্গে কথা বলবো। সুজিত, কোন জাদু বলে, কোন ম্যাজিকে সরস্বতী পাখিরা তার বার্ধক্য ভাতা ফিরে পেলেন? দেখো, পেলেন সহজে পাননি, অনেক কসরত করতে হলো এবং সেখানে কিনা তিনি দরবার করেছেন, বারবার প্রশাসনের কাছে ছুটেছেন। কিন্তু দেখা গেল কি, শেষ পর্যন্ত নিউজ 18 বাংলার খবরে আমরা যখন দেখালাম, তখনই কিন্তু দেখা গেল কি না, গোটা বিষয়টি নিয়ে নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের বিডিও তিনি কিন্তু রীতিমতো বলা যায় সরব হলেন এবং তিনি নিজে দায়িত্ব নিলেন। তারপরে দেখা গেল কি, আজকে যে ছবি আমরা দেখাচ্ছি, সেখানে দেখতে পাবে যে সরস্বতী দেবী কিন্তু তার প্রাপ্য যে বিধবা ভাতা, সেটা অন্য অ্যাকাউন্টে চলে যাচ্ছিল, সেটা কিন্তু শেষ পর্যন্ত পেলেন। এবং পেলেন কিভাবে না, ভিডিও উদ্যোগ নিলেন। নিউজ 18 বাংলার খবর হওয়ার তারপরেই দেখা গেল যিনি, যার অ্যাকাউন্টে টাকাটা যাচ্ছিল, যিনি চুপ করে সেই টাকা তুলে নিয়ে নিজেই খরচ করছিলেন। আমাদের খবরের পর যখন তদবির হলো, তারপরে কিন্তু অতনু দেখা গেল কি না, বিষয়টি নিয়ে নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের আধিকারিকরা তারা কিন্তু একেবারে এটা নিয়ে যখনই খোঁজ খবর নিয়েছেন, সামনে আসে ওই ব্যক্তি যার অ্যাকাউন্টে এতদিন ধরে টাকা ঢুকছিল এবং সেই টাকা, অর্থাৎ সেই টাকা সুজিত যা এতদিন তিনি নিজেই খরচ করে যাচ্ছিলেন, আর চেপে রাখতে পারলেন না আমাদের খবরের জেরে। আর এই দেখুন সরস্বতী পাখিরা, এবার তিনি তার বার্ধক্য ভাতা পাচ্ছেন। ওনারা দুজনেই ব্যাপারটা, দুজনের মধ্যে সমস্যাটা মিটিয়ে নিচ্ছেন। আর উনিও গরিব লোক, কাকিমাও গরিব মানুষ। তো আমরা চাই যে গরিব মানুষ যেই দুজন এসেছিলেন তারা যাতে কষ্ট না পান। না, এটাই আমাদের কাজ, সরকারি কাজ। এটা আমার কোনো সাফল্যের ব্যাপার নেই, আমি তো একটা ব্যক্তি মাত্র। এটা আমরা ব্লক ডেভেলপমেন্ট অফিসাররা এইভাবেই কাজ করতে আমরা অভ্যস্ত। আমরা রুরাল ডেভেলপমেন্টের কাজে ন্যস্ত আছি, এই কাজটাই আমরা করি। আমার জেঠিমার টাকা আমার অ্যাকাউন্টে ঢুকছিল, সেই টাকাটা কিভাবে রিটার্ন দেওয়া যায় আলোচনা করতে এসেছিলাম। আমাকে তো আগে কিছু জানায়নি, যা জানিয়েছে সেই দিন থেকে আমি ব্লকে যোগাযোগ করি টাকাটা রিটার্ন দেওয়ার। টাকা আমি তুলেছি, টাকা তো ফেরত দিতেই হবে। উনি বলছে টাকা আমার রিটার্ন দিয়ে দাও, আমি আমার টাকা বুঝে নেব।